বাস্তবায়ন ও আগামী দ্রুত নির্বাচনের দাবিতে আজকের এই আলোচনা সভা। এই যে আজকে তরুণ দল, প্রায় 30 বছরের কাছাকাছি এই তরুণ দলের বয়স। এই তরুণ দলের বিভিন্ন থানা ইউনিয়ন কমিটি আছে। এই তরুণ দলে বর্তমানে যে আমাদের আবু বকর সিদ্দিকী, তার সুদৃশ্য সুন্দর নেতৃত্বের কারণে তরুণ দল এখন সারা দেশে মোটামুটি একটি ভালো সংগঠনে রূপান্তরিত হয়েছে। অতএব আগামী দিনে তরুণ দলের ভূমিকা আরো সুন্দর, আরো শৃঙ্খলাবদ্ধ হবে এই প্রত্যাশা করি। প্রিয় ভাইরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে 31 দফা, সে 31 দফা যে দিয়েছেন, সেটাকে দেখে বর্তমান অনেকেই ছাত্র সমাজ বিভিন্নরা তারা এটাকে ফটোকপি করে আবার তারা বিভিন্ন কথা দিচ্ছে। তারেক রহমান, আপনারা যে কথা বলবেন, এই কথা তারেক রহমান 10 বছর আগে বলে পরে শুনে আপনারা মুসলমান হন। এই সমস্ত ভারতবাজি ছাড়েন। তারেক রহমান যে দফা দিয়েছে, এই দফার ভিতরে বাংলাদেশ সুন্দর একটি সমৃদ্ধ দেশ গঠন করার জন্য, একটি শিক্ষা অর্থনৈতিক পূর্ণ একটি দেশ গড়ার জন্য এই 31 দফার যথেষ্ট। অর্থাৎ এই বর্তমান কেন্দ্রকে গভর্নমেন্ট ডক্টর ইউনূসের কাছে আহ্বান রাখবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে দফা এবং দাবি, এই প্রদর্শন করে অতি দ্রুত একটি জাতীয় নির্বাচন করুন, জনগণের হাতে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিন। এবং আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই সমসাময়িক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আজকের এই প্রেস ক্লাবের আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নোয়াখালীর সেনবাগ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপি বিরোধী দলীয় চিফ হুইপ, নোয়াখালীর কৃতি সন্তান আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব জয়নাল আবেদীন ফারুক ভাই, উপস্থিত আছেন সাবেক যুবনেতা, দুঃখদ অনবর্ষী বক্তা, মুন্সিগঞ্জের কৃতি সন্তান, বর্তমান বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ভাই, আব্দুল সালাম আজাদ ভাই, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সারা দেশ থেকে আগত তরুণ দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা হচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা, এটা অত্যন্ত দূরদর্শী। আমরা যদি তারেক রহমানকে বুঝতে চাই, তাহলে তার কীর্তি থেকেই তাকে বুঝতে হবে। বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন করেই তিনি 19 দফা দিয়েছিলেন। বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য অত্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানুষ যাতে তাদের উন্নয়নের শরিক হতে পারে, তার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে ভিশন 2030 দিয়েছেন, তার সাথে সাথে
গত 2 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফা দিয়েছে। এই 31 দফার পরে যদি আমরা দেখি এমন কোনো জায়গা নেই আগামী প্রজন্ম, আগামীর বাংলাদেশ কিভাবে বিশ্বের উন্নত দেশের সঙ্গে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে একটি দক্ষ পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য সেবা সহ সকল মৌলিক অধিকার কিভাবে বাস্তবায়িত হবে তার একটি সুনির্দিষ্ট দলিল। আপনি দেখবেন আজকের প্রধান বিচারপতি চিন্তা করছেন বাংলাদেশে বিচার ব্যবস্থাকে সুষ্ঠু করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচারপতির অধীনে একটি সচিবালয় দরকার। কিন্তু 2 বছর আগে আমাদের তারেক রহমান তার 31 দফায় দিয়েছেন বাংলাদেশ থেকে যেহেতু ন্যায় বিচার নির্বাসিত হয়েছে, সে কারণে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে প্রধান বিচারপতির অধীনে একটি আইন বিভাগীয় বা সচিবালয় করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনি দেখবেন আগামীর বাংলাদেশ কিভাবে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে তার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন। আমি শুধুমাত্র তার দূরদর্শী এই একটি জায়গায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তিনি কাদেরকে নিয়ে উচ্চ কক্ষ করেন তা বলেছেন রাষ্ট্রের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য বিশেষজ্ঞগণ, অভিজ্ঞতা অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিদশা অভিজ্ঞ শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পেশাজীবী সহ সকল বিষয়ের বিশেষজ্ঞ নেতৃবৃন্দকে নিয়ে তিনি উচ্চ কক্ষ করবেন। কিন্তু পক্ষান্তরে আজকে আমরা কি দেখছি, বাংলাদেশে ডক্টর ইউনূস তথাকথিত কিছু কমিশন তৈরি করেছে। যিনি আইন অঙ্গনে কখনো যাননি, তিনি হয়েছেন আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রধান। যিনি আইন অঙ্গন সম্পর্কে ধারণা নাই, তিনি কিভাবে সংবিধান সংস্কার করবেন? আমরা দেখেছি নির্বাচন কমিশন সংস্কার করবেন, যিনি জীবনে নির্বাচন করেননি, নির্বাচনে ভোট দিয়েছেন কিনা তা জানি না। আমরা জানি সাধারণ মানুষ কিভাবে তাদের ভোটের অধিকার চায়, কিভাবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। এই 31 দফার মধ্যে তারেক রহমান সাহেব দিয়েছেন যারা নির্বাচনে অভিজ্ঞ তাদেরকে নিয়ে নির্বাচন সংস্কার কমিশন করা হবে। ঠিক একইভাবে আজকে যে তরুণ দল এখানে এই আলোচনা সভার আয়োজন করেছে, বাংলাদেশের ছাত্রত্ব সমাপ্তির পরে কর্মজীবনে ঢুকতে গিয়ে তরুণরা অনেক সময় বেকার থাকে, তখন তরুণদের দরকার তার পাশে দাঁড়িয়ে রাষ্ট্র তাকে সহযোগিতা করা। তাই তারেক রহমান অত্যন্ত দূরদর্শী ভাবে এই 31 দফার মধ্যে বলেছেন এদেশের তরুণদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বেকার ভাতা দেওয়া হবে। তার থেকে বোঝা যায় যেভাবে আগামী 100 বছর পরে বাংলাদেশ কিভাবে দেখতে চায় তার জন্যই তারেক রহমানের 31 দফা। কিন্তু আমরা দেখছি কিছু অনভিজ্ঞ লোক, গত 2-3 দিন আগে আমি দেখলাম প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলতেছে দেশের মানুষ তাদেরকে সকল ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেট কি এইটা উনি জানেন কি আমি প্রশ্ন রাখতে চাই। আমি দেখছি বাংলাদেশে 2007 সালে 1-11 তৈরি হয়েছিল, সেই 1-11 ফখরুদ্দিন, মঈনুদ্দিন, মাসুদউদ্দিন, ব্রিগেডিয়ার আমিন, ব্রিগেডিয়ার বাড়ি আজকে বাংলাদেশে আসতে পারে না। এই সরকারের পরিণতি সেই দিকে যাচ্ছে আমি অনুভব করছি। আমরা চাই না বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি যিনি নোবেল পেয়েছেন তিনি তাকে বাংলাদেশ ছাড়তে হোক, কিন্তু তিনি যে অনভিজ্ঞ লোক দিয়ে রাষ্ট্রকে ভুল পথে নিয়ে যাচ্ছেন তার জানা উচিত। এদেশের মানুষের 100 বছরের ইতিহাস,
আমরা ব্রিটিশকে দাঁড়িয়েছি, আমরা পাকিস্তানি গোলামির বাইরে বেরিয়ে এসেছি, আমরা রাওয়ালপিন্ডি থেকে যেভাবে বেরিয়ে এসেছি, আমরা ভারতের বিরুদ্ধে গত 17 বছর যুদ্ধ করেছি। এখানে শেখ হাসিনা ছিল শুধুমাত্র উপমা, কিন্তু আমাদের লড়তে হয়েছে ভারতের বিরুদ্ধে। আমরা দেখেছি আওয়ামী লীগের মন্ত্রীরা ভারত থেকে এসে বলে ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন, আমরা তার বিরুদ্ধে লড়েছি। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, তার একজন উপদেষ্টা দেখলাম গত 2 দিন আগে ছাত্ররা তার মাথায় একটি বোতল মেরেছে। উনি দম্ভ করে বলেছেন একজন মন্ত্রীর গায়ে আঘাত করেছেন, ওনার মন্ত্রী হওয়ার শখ হলে ওনাকে পার্লামেন্ট মেম্বার হতে হবে, উপদেষ্টা নয়, জনগণের কাছে যেতে হবে। বিএনপি জনগণের রাজনীতি করে, বিএনপি উপদেষ্টার রাজনীতি করে না। এদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবেন না। আমি বলতে চাচ্ছি, আসিফ নজরুল, আপনি বিশ্ববিদ্যালয়ের আইন অঙ্গনের শিক্ষক, অত্যন্ত লোভী হবেন না। আপনি দেশের মানুষের পালস দেখেছেন, ছাত্র রাজনীতি দীর্ঘদিন ধরে আপনি দেখেছেন। আমরা বলবো তারেক রহমান যদি আমাদের নির্দেশ দেয় আগামী 31শে ডিসেম্বর বাংলাদেশে ইলেকশন হবে, ডক্টর ইউনূসকে বলছি আপনি 1 জানুয়ারি যেতে পারবেন না। 31 তাই বলছি তারেক রহমানকে বুঝুন, আমরা গত 17 বছর জেল খেটেছি, রাস্তায় রক্ত দিয়েছি। আপনার মতো মানুষ আমাদের দেশের সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে সিনেমিনি খেলবে তার জন্য নয়। আমরা রক্ত দিয়েছি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তারেক রহমান ভাইয়ের কবরে মাটি দিতে পারে নাই, ভাইয়ের জানাজা পড়তে পারে নাই, অসুস্থ ভাইয়ের পাশে দাঁড়াতে পারে নাই। এই দেশের ভোটাধিকার নিয়ে সিনেমিনি খেলবে তার জন্য নয়। তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, তিনি বলেছেন আপনাদের ভোট আমি চাই না, আপনার ভোট আপনি দিবেন, তার জন্য আমার হাতকে শক্তিশালী করুন। আমরা বিশ্বাস করি তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষ তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে। যদি আপনি অনুধাবন করে থাকেন তারেক রহমানের কথা মেনে নিন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, না হয় আপনারও অবস্থা হবে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, মাসুদউদ্দিনের মতো। আমরা চাই আপনার মতো সম্মানিত লোক অপকর্ম করে বিদেশে গেলে তার জন্য বাংলাদেশের জনগণের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমরা যাতে সেই ধরনের একটি অপবাদে না পড়ি, আপনার সবুদ্ধে কামনায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম জামালকে। আমাদের মাঝে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন নুরুল ইসলাম সরকার, নারায়ণগঞ্জ মহানগর সাবেক সভাপতি বিএনপি। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবাইকে যার যার আসলে সুশৃঙ্খল ভাবে বসার জন্য অনুরোধ করছি, কেউ বিশৃঙ্খল না করবেন না। অনুষ্ঠানের প্রধান আলোচক ধন্যবাদ জানাই জনাব রফিকুল ইসলাম জামালকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। উপস্থিত এই সংগঠনের সভাপতি, এই জাতীয়তাবাদী বাংলাদেশ তরুণ দলের সম্মানিত সভাপতি জনাব আবু বকর সিদ্দিক, মঞ্চে উপবিষ্ট আছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণতান্ত্রিক আন্দোলনের একজন মৃত্যুঞ্জয়ী জননেতা, নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের বারবার নির্বাচিত সংসদ সদস্য, পার্লামেন্টের সাবেক বিরোধী দলীয় হয়ে আজকের এই সভার প্রধান অতিথি জননেতা জয়নাল আবদিন ফারুক
এবং ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ সমস্ত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, প্রধান অতিথির আরেকটা বক্তব্য প্রোগ্রাম আছে, জরুরি, তার যেতে হবে। আমি খুব বক্তব্যটা দীর্ঘায়িত করবো না, দফাওয়ারি আলোচনা সভা, অর্থাৎ 31 দফা দাবি, রাষ্ট্র মেরামত সংক্রান্ত একটা দাবি দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। জাতির একটি ক্রান্তিলগ্ন সময় গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে, যখন মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, মা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই, বোন তার স্বামীর নিরাপত্তা দিতে পারে নাই, মা তার সন্তান ছাত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘরে ফিরে আসবে কিনা, অথবা যে সন্তানটি ঘুমিয়ে আছে সে আবার তার বুকের ধন তার বুকে ফিরবে কিনা, ঠিক সেই মুহূর্তে জননেতা তারেক রহমান আমাদের মাঝে 2023 সালে এই 31 দফা রাষ্ট্র মেরামত এই কর্মসূচিটি ঘোষণা করেছেন। উনি যখন এই কর্মসূচি ঘোষণা করলেন, আমি চিন্তা করলাম রাষ্ট্র মেরামত, বিষয়টা মেরামত কেন? কিন্তু এই চিন্তা চেতনার মধ্যে দেখলাম যে আসলেই তো এই শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলেছে, রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন প্রশাসনিক কর্মসূচি থেকে সমস্ত জায়গায় যেভাবে ধ্বংস করা হয়েছে, খুন গুম নির্যাতনের মধ্য দিয়ে, অর্থাৎ পুরো আইনটাই ছিল একটা পারিবারিক ব্যবস্থা ছিল, সমস্ত কিছুই ছিল অনির্ভর শেখ হাসিনা আজ্ঞাবহ। যেভাবে স্বৈরাচার শেখ মুজিব বাংলাদেশ থেকে তৎকালীন সময় সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিলেন 1971 থেকে 75 সাল পর্যন্ত, শেখ মুজিব কিন্তু একটা পরিকল্পনা দিয়েছিলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আমরা কি দেখলাম? অর্থাৎ কাগজে কলমে উন্নয়ন করার জন্য হেন কিছু বাকি নাই পঞ্চবার্ষিকীর মধ্যে লেখা, কিন্তু সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তিনি কিন্তু দেশে ইমার্জেন্সি দিয়েছিলেন। তিনি কংগ্রেস সিদ্ধান্ত সহ প্রায় 40,000 মাইল বুক খালি করেছিলেন, সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। সেই পঞ্চবার্ষিকী ঘোষণার পরে শেখ মুজিব ওই দেশকে তিনি স্বাধীনতার ঘোষণা না করে পাঠানাদের সাথে আপোষ করে পাকিস্তানি অংশ চলে গিয়েছিলেন। যদি সেই দিন শেখ মুজিব জনগণের পক্ষে অথবা পূর্বাঞ্চলের জনগণের পক্ষে অবস্থান নিয়ে স্বাধীনতার ঘোষণা দিতেন, তাহলে কি জিয়াউর রহমানের আগমন ঘটে? জিয়াউর রহমান আসতেন আমাদের মাঝে? যদি শেখ মুজিব পাকিস্তানে এসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতেন, তাহলে তো মেজর জিয়া আমাদের কাছে ফিরে আসে না। তৎকালীন সময় সেই আওয়ামী লীগ, আমি বলবো তারা তৎকালীন থেকে শুরু করে 63টা কাজ করেছেন। স্বাধীনতার ঘোষণা না দিয়ে সমস্ত আওয়ামী লীগ পালিয়ে গেছিলেন, এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে আমরা স্বাধীনতার যুদ্ধে নেমে এদেশকে স্বাধীন করেছি 30 লক্ষ ডলারের রক্তের বিনিময়। তার সাথে প্রথম শ্রীকে গান করেছে, প্রথম বেইমানি করেছেন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে শেখ মুজিব।
এই শেখ মুজিবের হাত থেকে আবার 7ই নভেম্বর জিয়াউর রহমানের সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে আবার আমাদের মাঝে এসে তিনি এই আদালতে, এই রাষ্ট্র মেরামত আদালতে তিনি রাষ্ট্রের মধ্যে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। এবং সে বহুদলীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে শেখ মুজিবের সংবাদপত্রগুলো বন্ধ করে দিয়েছিলেন 450, সেগুলো উন্মোচন করে দিয়ে গণতন্ত্রের পক্ষে প্রশস্ত করে দিয়েছিলেন, সাংবাদিকদের কথা বলার অধিকার দিয়েছিলেন, লেখার অধিকার দিয়েছিলেন। গণতন্ত্র পদ্ধতির মধ্যে দিয়ে তিনি নির্বাচন করেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমার সঙ্গে আমি সঙ্গে বিশ্বাস করে দিই, সেই সংযোগ দেশি বিদেশি সংযোগের মধ্যে দিয়ে আমার জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। স্বৈরাচারী এরশাদ আবার স্বৈরাচারী এরশাদ খবরে এসে 18 দফা কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচির মধ্যে দিয়ে স্বৈরাচারী এরশাদ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, অনেক গুম হত্যা করেছিলেন। 9টি বছর একটি দখলদারিত্বের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে একদলীয়ভাবে স্বৈরাচারের মধ্য দিয়ে দেশকে রেখেছিলেন। আবার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য তত্ত্বাবধায়ক সরকার করেছিলেন। একটি গণতন্ত্রের জন্য তিনি একটা নিরপেক্ষ গণতন্ত্রের জন্য নেমেছিলেন। সেই দিন এই অতি স্বৈরাচারী শেখ হাসিনা এর সাথে সাথে বারবার আপোষ করেছিলেন, কিন্তু খালেদা জিয়া আপোষ সম্পূর্ণ জানলেন। আবার 91 গভর্নমেন্টের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। সেই 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে 91 রাষ্ট্র ব্যবস্থা তখন খালেদা জিয়া চালিয়েছিলেন। তারপরে আবার সেই নির্বাচনের পরে একাকার সরকার, সেই একাকারের সরকার ছিল শেখ হাসিনা বৈকল্পিক একটি সরকার, যার মধ্য দিয়ে দেশকে দখলদারিত্ব নেওয়া যায়। ওই সরকারের অধীনে থেকে একটি নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে এই শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে 16টি বছর আমাদের গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতাকে খর্ব করেছেন। এদেশে প্রায় 5,000 নেতা কর্মীকে হত্যা করেছেন। সেখানেও বেগম খালেদা জিয়া ওই নির্বাচন 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন বলেছিলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন না হলে তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। জনগণ বেগম খালেদা জিয়ার সাথে ছিল বলেই ওই স্বৈরাচারী শেখ হাসিনা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে থেকে সাজা দিলেন। অনেক নাটক করেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারেক রহমান আমাদের মাঝে আবার সেই মায়ের অবস্থানে জাতির নেতৃত্ব হাতে নিয়ে তার নেতৃত্বে সর্বশেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের জনতার মধ্য দিয়ে গত 5ই আগস্ট এই প্রতি সরকারের পতন হয়েছে। আজকের যে কথাই বলতে হয়, আমরা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, অথবা প্রফেসর উদ্দেশ্যে বলতে চাই, দেশের অবস্থা ভালো না। শেখুল মির্জা আব্বাস একটা কথা বলেছেন, কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছে। আমরা অনেক কথা বলি যে শেখ হাসিনার আমলে কোটি কোটি লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার হয়েছে, বাড়ি করেছেন। সেই কানাডায় বেগম করা হয়েছে। আবার শুনলাম এই যে সরকার, আমরা জানি একটি অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের জন্য এসেছে, যে নির্বাচনের জন্য এত রক্ত ঝরলো, এত আন্দোলন হলো, এত কিছু হাসিনা পালিয়ে গেল। আমাদের ধারণা ছিল তার নেতৃত্বে দ্রুত একটা নির্বাচন হয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে যাবে। আবার সেখানে অর্থনৈতিক দুর্নীতির কথা শোনা যায়, 90 লক্ষ কোটি ডলার কালকে শুনলাম যে বিদেশে পাচার হয়ে গেছে। দেশকে বাঁচাতে হবে। সজ্জন ব্যক্তি যে গণতন্ত্রের জন্য, যে নির্বাচনের জন্য দেশের মানুষকে হত্যা করেছে, নিহত করেছে, গুম করেছে, দ্রুত নির্বাচন দিয়ে দেশকে বাঁচান।
নির্বাচন দিয়ে আপনি আপনার সততা প্রমাণ দিন, দ্রুত নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ভাবমূর্তিকে রক্ষা করুন, এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে দিন, এদেশের মানুষের জীবনযাত্রাকে একটি সঠিক অবস্থানে আছে সেটা করুন। আপনার বিরুদ্ধে পরিকল্পনা অনেক ষড়যন্ত্র করা হয়েছে, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছে, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয় নাই, আমাদের নিয়ে অনেক রকম ষড়যন্ত্র করা হচ্ছে। ওই দিল্লির মাটিতে বসে যতদিন শেখ হাসিনা ওই দিল্লিতে বসে থাকবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষকে নিরাপদে থাকতে দিবে না। দ্রুত বিচার ব্যবস্থা শেষ করে জনগণের হাতে ক্ষমতা দিন, জনগণের নেতৃত্বে বাংলাদেশে পুলিশ স্বৈরাচারের বিচার হবেই হবে। কোন রকম প্রহসন, কোন অবৈধ কাজের সাথে, কোন অবৈধ ব্যক্তির বিরুদ্ধে সাথে, কোন চাঁদাবাজের সাথে, কারোর সাথে দেশভক্তির সাথে আপোষ করবে না। তাই নির্বাচনের বিকল্প হতে পারে না। নির্বাচন দিয়ে দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, অতি সরকারের বিচার ত্বরান্বিত করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার আবু বকর সিদ্দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও দ্রুত নিষ্পাদনের দাবিতে আজকের এই আলোচনায় মাননীয় প্রধান অতিথি ও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সামাদ আজাদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের প্রধান অতিথি আরেকটি প্রোগ্রাম আছে, তারা আছেন, তাই আমি সংক্ষেপে শেষ করে দেব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা দীর্ঘ 16টি বছর যুদ্ধ করে আজকের এই পর্যায়ে এসেছি। এই পর্যায়ে এসে যদি কোনো অপশক্তি আমাদেরকে নিয়ে কোনো তাল বাহানা করার চেষ্টা করে, নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দ ছেড়ে দিয়ে কথা বলবে না। প্রিয় নেতৃবৃন্দ, 16 বছর ঘরে থাকতে পারি নাই, স্ত্রী পুত্রকে সময় দিতে পারি নাই, পুরাটার জন্য আমাদের প্রতি নির্দেশ হয়েছে দেখা মাত্র যেন শুট করা হয়, আমাদের ঘর থেকে নেতৃবৃন্দদেরকে ধরে নিয়ে আসতে। তাই আমি বলবো কোন আপোষ নয়, অতি দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার আপনারা প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করুন। আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে আজকে আলোচনা সভায় মাননীয় প্রধান অতিথি ফারুক ভাই। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বক্তৃতার সাথে সাথে আজকে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হলো। পারবো কিনা সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধা সবাই নামান বাংলাদেশের যুব আন্দোলনে কঠিন ভূমিকা পালন করেছেন রাজনৈতিক একজন কর্মী হিসাবে, যাকে আমি অত্যন্ত স্নেহ করি, যার কর্মকাণ্ড আন্দোলন সংগ্রামে
অত্যন্ত পরিশ্রম ছিল সেই প্রিয় সহযোদ্ধা আব্দুল সালাম। একটু আগে যিনি সালামের আগে বক্তব্য দিয়েছেন আমাদের বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, ওনাকে আমরা দেখেছি রক্তাক্ত অবস্থায়। শুধু আমরা কয়েকজন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বেশি কলঙ্ক অধ্যায় সৃষ্টি করেছিল আওয়ামী লীগের দুঃশাসন শুরু হয়েছে। তরুণ দলের সভাপতি উপস্থিত সহকর্মী নেতা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমি আমার এক বন্ধু ইসলাম সাহেব, উনি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ছিলেন, ওনাকে দিয়ে আমরা একটা নারায়ণগঞ্জে একটা মিটিং আছে, ওটা ওই মিটিংটা ইতিমধ্যেই শুরু হয়। তবু তরুণ দলের সভাপতি আমন্ত্রণ রক্ষা করতে দেশে কি চলছে নিখুঁত ভাবে কথাগুলো তুলে ধরছে। আমি কয়েকটি কথা বলে শেষ করি। আমি একটি খবরের কাগজে দেখলাম ভারতের কংগ্রেস, বিজেপি সহ এরা খুব নাখোশ বাংলাদেশের। ইদানিংকালে আওয়ামী লীগকে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে একটা প্রতিক্রিয়া দিয়েছে হিন্দুস্তানের রাজনৈতিক নেতৃত্ব, তারা নাখোশ। তারা তো নাখোশ হওয়ার তো কথা, কারণ তারা তো এই আন্দোলনে যারা হাজারো মানুষ রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, আত্মহত্যা দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা আয়না ঘরে নির্যাতিত হয়েছে, 5,000 উপরে জীবন দিয়েছে, মায়ের কোলে ঘুমাতে পারে নাই, হাঁটু পানিতে তারা ঘুমিয়েছে, কোর্টের বারান্দায় যাদের দিন অতিবাহিত হয়েছে তাদের কথা তো হিন্দুস্তান দেখে নাই, শুনেও নাই, দেখলেও কোনোদিন প্রতিক্রিয়া দেয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের ভারত এই অঞ্চল, এই উপমহাদেশে সবচেয়ে প্রিয় নেত্রী, জনপ্রিয় নেত্রী, বিনা কারণে 5টি বছর কারাগারে রেখেছে। এও কি কংগ্রেস, বিজেপি, মোদী, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি দেখেন নাই? যখন দাবি দলে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন তখন আওয়ামী যুবলীগ ছাত্রলীগের যে লাঠিটা তাকে হত্যা করার যে পরিকল্পনা, তখন তো একটি শব্দ কেউ বন্ধুগণ এই কথাটা আমি উঠেছি। তাহলে আমরাও মনে করিয়ে দেব 1971 সালে খালি পায়ে আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই যুদ্ধের পরে কত হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছেন, সেই লুটের হিসাবও এখন জনগণ দিতে চায়। আমরা মনে করে দিব 16 বছরে যে অত্যাচার অবিচার আপনি হাসিনার মধ্য দিয়ে, হাসিনার অধীনে যে সরকার চলেছে তাদেরকে দিয়ে বাংলাদেশের মানুষকে কত কষ্ট আপনি দিয়েছেন। আপনি তিস্তার পানি দেন না, আপনি গঙ্গার পানি দেন না, আপনি পদ্মার পানি দেন না, আপনি যমুনার পানি আমাদেরকে দেন না। এখন আপনি করিডোর বন্ধ করে দিচ্ছেন। আপনি আমাদের প্রতি নাখোশ, আমাদের জনগণের প্রতি কেন এত নাখোশ? তাই জনগণ আবার বলা শুরু করেছে। জনগণের কথাটাই আমি আজকে এই তরুণ দলের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, আমরাও বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার উপরে নাখোশ।
দেবে বাংলাদেশে হাসিনাকে দিয়ে গণতন্ত্রের গলা টিপে আপনি হত্যা করবেন, এবং নাকশ হওয়াকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। বন্ধুরা, এ বিষয়ে আর নাই বলা। মানুষের অনুভূতি, আব্দুল সালাম আমাদের ধর্ম সচিব বলেছে, এখন অনুভূতি দেখতে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ একটা উত্থাপন আমরা জনগণে বলে বিধায় আমরা অবস্থা। আপনি একটা মহান ব্যক্তি, আপনার কাছে আসা অনেক, আমাদের ভরসা আপনার কাছে। বাংলাদেশে 9 মাস অতিবাহিত হয়ে গেল, করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? সংস্কার প্রয়োজন, যে সংস্কার বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান অনেক আগেই 2030 ভিশন অনেক আগেই, অথবা তো বড় বড় সংস্কার না দিয়ে বাংলাদেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে বসে আছে। এই দেশে আর মৃত ব্যক্তির ভোট, এই দেশে আর গুন্ডার গুন্ডা দিয়ে ভোট হবে, এদেশে ভাই আর মামুর ভোট আর হবে না, এদেশে 154 জন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে। এদেশে 2024 সালে ভাইয়ে ভাইয়ের ভোট আর হবে না। এদেশে হাসিনার মনোনীত কোন নির্বাচন কমিশনের অধীনে আর ভোট হবে। তাই দেশের জনগণ 16 বছরের তারেক রহমানের নির্দেশে আব্দুল সালামের এই যুগ্ম মহাসচিব, ধর্ম সচিবদের নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে, আমাদের সেই রিজভির নেতৃত্বে এই সকল আন্দোলন কর্মসূচি করে এই ছাত্র বৈষম্যদের কাছে আমরা পৌঁছে দিয়ে যে সমাপ্তি আমরা ঘোষণা করেছি, সেই সমাপ্তির ইতিহাস হল ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচন দিতে একটু যেন পিছপা হচ্ছে। সালাম, আব্দুল সালাম, আপনি টেলিফোন না থেকে আমাদের তাহলে আমার বক্তৃতার স্ক্রিনটা আমি তো রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা আছি। আমি স্পষ্ট কতগুলো কথা বলি। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার নেতার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে, সেই নেতাকে শেখ হাসিনা অপমান করেছে, সেই নেতা স্ত্রীকে অপমান করেছে, সেই নেতার সন্তানকে বিনা কারণে মঈন ফখরুদ্দিন দিয়ে হাঁটু ভেঙে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে, তার কবরটা উঠিয়ে নেওয়ার ধমক পর্যন্ত দিয়েছে। তবুও কি সংযম বিএনপির মধ্যে, কর্মীদের মধ্যে, এত ঐক্য, এত ভালোবাসা দলের প্রতি। হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকো মনে কষ্ট, কবরস্থানে ঘুমিয়েও মনে কষ্ট নাই, বিএনপি আয়নাগর থেকেও মনে কষ্ট নাই। কিন্তু এখন একটু মনে কষ্ট হচ্ছে, এত আন্দোলন করলাম, এত আয়নাগরে থেকে আসলাম, এত কারারুদ্ধ হইলাম, এত মামলার আসামি হলাম, আপনার কাছে আমাদের ভরসা ছিল 9 মাস অতিবাহিত হওয়ার আগে একটি সুষ্ঠু নির্বাচন। এখন অনেকে বলে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে যারা নির্বাচনের বিরোধিতা করেন, যারা উপজেলা নির্বাচন চান, যারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চান, যারা মেম্বারের নির্বাচন চান, যারা পৌরসভা নির্বাচন চান, যারা জেলা পরিষদের নির্বাচন, যারা গণ পরিষদের নির্বাচন, তাদের স্পষ্ট বলে দিতে চায়
বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ হোক, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুন, সরকার গঠন করুন, যারা পুরা দমে বাংলাদেশে হাসিনার সংস্কার না করে বাংলাদেশের মানুষের সংস্কার করতে পারে। আপনার কাছে আমাদের দাবি একটা, আমরা চিৎকার দিয়ে এই জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আমরা নির্বাচনের কথা বলি, সরকার গঠন করা। আমরা নির্বাচনের কথা বলে আমরা যে সকল রাজনৈতিক দল 31 দফার মাধ্যমে ঐক্য হয়ে রাস্তা আন্দোলন করেছি, আমাদের দাবি তো আমরা জোর করে মৃত ব্যক্তির ভোটে আমরা এমপি হতে চাই না, প্রধানমন্ত্রী হতে চাই না, সরকার গঠন করতে চাই না। আমরা চাই 91 সালের শাহাবুদ্দিন যেরকম একটি নির্বাচন করে দিয়েছে, সেই নির্বাচনের মতোই একটি নির্বাচনে আমরা সরকার গঠন করতে চাই। তাই কারো কাউকে যদি ক্ষমতা নিতে চায়, কেউ কেউ বলা শুরু করে বিএনপিকে নাকি বেশি সমর্থন করে সরকার, কেউ কেউ নাকি বলে ওই কিছু কিছু দলকে সংগঠিত করে নির্বাচন দিবে, এসব আমরা শুনি। কিন্তু এটার উত্তর সময় মতো আমরাও বিএনপিকে এত আন্ডারস্টিমেট করার সময় এখন নাই। বিএনপি ধৈর্যশীল দল, তারেক রহমানের নির্দেশ মানার দল, নাহলে এত অত্যাচার, এত অবিচার, এত লুটপাট, এত জেল জুলুমের পরেও একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে হাত তুলে নেয়। বিএনপির ভরসা আল্লাহ, রসুল এবং তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়ার আদর্শ। আমরা অহংকার করি, আপনাকে নিয়ে আমরা অহংকার করি, সে অহংকারকে আপনি চূর্ণ বিচ্ছিন্ন করে দেন। পাথরের ধাক্কা না খেলে নদীর পথ বদলায়, মনে রাখবে। ধাক্কার আগেই জনগণের রোষানলে পড়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 দিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানাই দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি না। আমরা তো বলবই, কারণ আমরা গণতন্ত্র পার্টি, আমরা ভোটের পার্টি, আমরা ভোট করার পার্টি, আমরা ভোট করার দল, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা হাসিনার বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে তো আমরা ব্যক্তিগত কারণ না, হাসিনা তো খালেদা জিয়াকে ব্যক্তিগত কারণে জেলে দিয়েছি, আমরা হাসিনাকে আমরা হাসিনার অত্যাচার, অবিচার, লুটপাট সকল কিছুই বিবেচনা করে আমরা হাসিনার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে কথা বলি। আমরা তো চিৎকার দিয়ে বলি না শেখ মুজিবুর রহমানের মতো, কোথায় সিরাজ শিকদার, কোথায় মুস্তফা আমার কম্বল, কোথায় ব্যাংক ডাকাতির ইতিহাস। মেজর জলিলকে স্বাধীনতার পর প্রথম জেলে নিয়েছে কে? যখন হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলতে তখন সে জেলে, প্রথম মুক্তিযোদ্ধাকে জেলে নিয়েছে আওয়ামী লীগ, শেখ মুজিব। রাতে ঘুমাতে পারি না, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। কে বলেছে শেখ মুজিব? কে বলেছে শেখ মুজিব? বলেছে আমি আন্দোলন করেছি, 22 পরিবারকে তুড়াইয়া দিছি, পাকিস্তান থেকে স্বাধীন করেছি, আমি এখন ক্ষমতা, আমার দেশ, আমার বাপের দেশ। সেই দেশকে ফকির বানাবার অবস্থা আপনি তুলে দিয়ে গেছেন আপনার মেয়ের হাতে। সেই মেয়ের দলটাকে, দেশটাকে ধ্বংস করে, তাই আজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক এমন একটি ব্যক্তিকে আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়ে দিয়েছে। আপনার এখন পুরো দায়িত্ব একটা, গুনগুন করে কানের মধ্যে কারো কথা না শুনে আপনি যেরকম স্টেট ফরওয়ার্ড এমন একটি নির্বাচনের ব্যবস্থা করে দেন। সেই নির্বাচনে বাংলাদেশে যেই সকলের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র এনেছে, সেই দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করবে।